আরারাত পর্বত থেকে আসা একটি খারাপ জিন, যে কিনা সুন্দরী মেয়েদেরকে সম্মোহন করে তার আস্তানায় নিয়ে আটকে রাখে। আজ তোমাদের সাথে এক্সপ্লেইন করব বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের সদ্য মুক্তিপ্রাপ্ত করা একটি মাস্টারপিস ওয়েব সিরিজ, যার নাম আরারাত। বাংলাদেশে এ পর্যন্ত নির্মিত সর্বকালের সেরা সাইকোডেলিক প্যারানরমাল অ্যাক্টিভিটিস নিয়ে নির্মিত জনপ্রিয় একটি ওয়েব সিরিজ এটি। দ্য সাইলেন্সের পর আবারও ইবলিশ শয়তানের কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আরারাত ওয়েব সিরিজটি, যেখানে দেখানো হয়েছে ইবলিশ শয়তান কিভাবে মানুষকে প্ররোচনায় ফেলে পরকীয়ায় লিপ্ত করে, এবং ইবলিশ শয়তানের প্ররোচনায় পড়ে যারা পরকীয়ার মতো জঘন্য কাজে লিপ্ত হয় তাদের জীবনের ভয়ঙ্কর পরিণতির কথাও এই গল্পে তুলে ধরা হয়েছে। 6 পর্বের এই ওয়েব সিরিজটির প্রথম 5টি পর্ব দেখে এটিকে একটি সাসপেন্সফুল থ্রিলার ওয়েব সিরিজ হিসেবে মনে করা হলেও এর শেষের পর্বে রয়েছে টুইস্ট। তাই অনুরোধ থাকলো পুরো মুভি এক্সপ্লেনটি দেখার জন্য। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের মুভি এক্সপ্লেইন আরারাত। গল্পের শুরুতে 2008 সালের কাহিনী দেখানো হয়। সেখানে মিথি এবং রূপা নামে দুজন বান্ধবী হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা একটি বটগাছের নিচে অনেকগুলো কাককে মৃত অবস্থায় দেখতে পায়। এতগুলো কাককে মৃত অবস্থায় দেখে তারা দুজনে খুবই ভয় পেয়ে যায়। গ্রামে সচরাচর এতগুলো কাককে একসাথে মৃত অবস্থায় দেখলে সেখানে অশুভ শক্তির উপস্থিতি আছে বলে ধারণা করা হয়। এবার সিন শিফট হয় 16 বছর পর 2024 সালে। এখানে আমরা রূপার স্বামী রিফাতকে দেখতে পাই। রূপা এবং রিফাত একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছে। সেখান থেকে তাদের প্রেম, তারপর তাদের বিয়ে, তাদের 8 বছরের সুখের সংসার। কিন্তু গত 3 মাস যাবৎ রিফাতের সাথে রূপার সম্পর্কটা ভালো যাচ্ছে না। তাদের সংসার এখন প্রতিনিয়তই ঝগড়া মারামারি লেগেই আছে, এবং রূপা যেন এখন কিছুদিন ধরে রিফাতকে সহ্যই করতে পারছে না। তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এসে রিফাত তার হাতের গ্লাসটি ছুঁড়ে মারে। রিফাতের গ্লাসের ভাঙা টুকরো এসে রূপার গালে কেটে যায় এবং সেখান থেকে রক্ত পড়া শুরু হয়। নিজের গালে রক্ত দেখে রূপা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায় এবং সেখানে একটি ছুরি দিয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু রিফাত দৌড়ে গিয়ে তার ছুরিটি ধরে ফেলে এবং তার কাছে মাপ চাইতে থাকে। এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রূপা এবং রিফাত একসাথে বিয়ে করে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। রূপার সবুজ নামে একটি ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, যার কারণে তার বাবা কোনোভাবেই তাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না। রূপার বাবা তখন রেগে গিয়ে বলে, তোর জন্মই কি হয়েছে শুধু আমাকে অপমান করার জন্যে? অর্থাৎ তার কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে রূপা এর আগেও কোনো না কোনো কারণে তার বাবাকে অপমান ও অপদস্থ করেছে। তখন রূপার বাবা একটি ছুরি নিয়ে এসে রূপাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে ছুরিটি রিফাত ধরে ফেলে। এতে করে রূপার বাবার ইগোতে হার্ট হয় এবং সে প্রচণ্ড রাগে নিজের কন্ট্রোল হারিয়ে স্ট্রোক করে সেখানেই মারা যায়। যে সম্পর্ক গড়ার জন্য নিজের বাবার মৃত্যুর মতো একটি প্রতিদান দিতে হয়েছে, আজ সেই সম্পর্কেই ভাঙার পথে। সিন আবার বর্তমানে ফিরে আসে। কাল রাতে ঝগড়া হওয়ার পর রিফাত যখন রান্নাঘরে যায়, সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম একটি দৃশ্য দেখে। সে দেখতে পায় রূপার লাশ ফ্যানের মধ্যে ঝুলে আছে এবং তার পা দুটো হাওয়ার মধ্যে দোল খাচ্ছে। রূপা ভয়ঙ্করভাবে জিহ্বা বের করে যেন তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে, আতঙ্কে, অনুশোচনায় তখন মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে থাকে রিফাত। হঠাৎ করে সামনে সে রূপাকে দেখতে পায়। সে দাঁড়িয়ে অরেঞ্জ জুস বানাচ্ছে, কিন্তু একটু আগে সে যেটা দেখলো সেটা কিন্তু ছিল নেহাতি তার হ্যালুসিনেশন। মাত্রা অতিরিক্ত মদ্যপান এবং স্ট্রেস নেওয়ার কারণে সে এরকম উল্টাপাল্টা দেখতে পাচ্ছে। তবে সত্যি কথা বলতে গেলে আমার কাছে এই মুভির কারো আচরণই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। বারবার কেন জানি মনে হচ্ছে তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি রয়েছে। যাই হোক, পরের দৃশ্যে রূপার ভাইকে দেখানো হয়, যে কিনা স্পেশাল চাইল্ড, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী। সে শুধুমাত্র রূপার সাথে কথা বলতে পছন্দ করে, অন্য কারোর সাথে সে খুব একটা বেশি কথা বলতো না, যার কারণে রূপা মাঝে মধ্যে তার ভাইয়ের কাছে আসতো এবং তার সাথে সময় কাটাতো, তাকে খাইয়ে দিত। ভাইকে খাইয়ে দেওয়ার এক পর্যায়ে রূপা তার মাকে বলে রিফাতের সাথে সংসারটা সে আর কন্টিনিউ করবে না। তখন তার মা বলে এতে তার কিছু যায় আসে না, তার যা ইচ্ছা হয় সে তাই করতে পারে। রূপার মা রিফাতকে খুব একটা বেশি পছন্দ করতো না, কারণ রিফাতের কারণে আজ তার স্বামী মারা গেছে। রিফাতের সাথে সংসার ছাড়াছাড়ি হওয়ার সিদ্ধান্তটা ছিল রূপার পক্ষ থেকেই, কিন্তু রিফাত এখনো আন্দাজ করতে পারছে না কেন রূপা এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে। তখন সে ধারণা করে হয়তোবা রূপার সাথে অন্য কারো সম্পর্ক রয়েছে, অর্থাৎ রূপা কারো না কারোর সাথে হয়তোবা পরকীয়া করছে। সেই সন্দেহ ধারণা থেকেই রিফাত আরিফিন নামে একজন প্রাইভেট ডিটেকটিভকে নিয়োগ করে সবসময় রূপার খবরাখবর তাকে দেওয়ার জন্য।
আরেফিন সাহেব দীর্ঘ 24 বছর সিআইডিতে কাজ করেছে, যার কারণে তার গোয়েন্দাগিরিতে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। রিফাত আরেফিন সাহেবকে কাজটি বুঝিয়ে দিতে চাইলে আরেফিন সাহেব তখনই তাকে থামিয়ে দিয়ে বলে, কাল আপনার দেওয়া ইমেলের তথ্য অনুযায়ী আমি আমার কাজটি শুরু করে দিয়েছি। আপনার স্ত্রী কার সাথে পরকীয়া করছে আপনি সে তথ্যটি বের করতে চাচ্ছেন, তাই তো? এবার আরেফিন সাহেব তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে রিফাতের হাতে দেয়। ছবিগুলো দেখে রিফাত পুরোপুরি শকড হয়ে যায়। যে ছবিগুলোতে দেখা যাচ্ছে রূপা কোনো একটি ছেলের সাথে রেস্টুরেন্টে গিয়ে ডেট করছে। ছেলেটিকে দেখে রিফাতের আর চিনতে বাকি রইল না এই ছেলেটি আর কেউ না, তার ভার্সিটির বন্ধু রোহান। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 2016 সাল, যখন রিফাত এবং রূপা একসাথে ভার্সিটিতে পড়তো। তাদেরই এক ব্যাচমেট যার নাম ছিল রোহান, সে সবার সামনে রূপাকে প্রপোজ করে এবং রোহান রূপার প্রেমে এতটাই ডিসপারেট ছিল যে সে রিফাতের সামনে তাকে জড়িয়ে ধরে। রূপা তখন রিফাতের বিবাহিত স্ত্রী। রিফাত এই দেখে রেগে মেগে তার সাথে মারামারি শুরু করে দেয়। এ সময় রূপাও অজ্ঞান হয়ে যায়। কিন্তু আজকে এত বছর পর রূপা কেন বা রোহানের সাথে দেখা করলো, এই প্রশ্নটার কোনো উত্তরই যেন খুঁজে পাচ্ছে না রিফাত। এই ছবিগুলো দেখে রিফাতের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। তাহলে কি রোহানের সাথে পরকীয়া জড়ানোর কারণেই তাকে ছেড়ে চলে যাচ্ছে রূপা? পরের দিন রোহানের সাথে দেখা করে রিফাত। রিফাত তখন রোহানকে বলে, তাহলে তুই জিতে গেলি শেষমেশ। রোহান তখন বলে, আরে কি জিতলাম সেটা তো খুলে বলবি। তখন রিফাত বলে, ইদানিং দেখা যাচ্ছে রূপার সাথে খুব ভালোই প্রেম করে বেড়াচ্ছিস, তোদেরকে একসাথে রেস্টুরেন্টেও দেখা যাচ্ছে। তুই কি ভেবেছিস আমি কোনো খবর রাখি না? সব খবরই আমি জানি। তখন রোহান বলে, তুই হয়তো জানিস না আমার রিয়েল এস্টেটের বিজনেস আছে। রূপা আমার কোম্পানি থেকে একটি ফ্ল্যাট কিনেছে, আর সেই সুবাদে রেস্টুরেন্টে 2-1 বার তার সাথে দেখা করেছি। রূপার ফ্ল্যাট কেনার কথা শুনে রিফাত অনেকটা অবাক হয়ে গেল। সে বুঝতে পারছে না তাদের একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও রূপা কেন তাকে না জানিয়ে আরেকটি ফ্ল্যাট কিনলো। এর পরের সিনে আমরা আরেফিন সাহেবের ওয়াইফকে দেখতে পাই, যিনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। সে তখন পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত আরারাত নিয়ে একটি ভিডিও বানাচ্ছিল। তখন আরেফিন সাহেব বাসায় এসে তার ক্লায়েন্ট রিফাত সাহেবের কেসটি সম্পর্কে তার ওয়াইফের কাছে শেয়ার করে। সে তার ওয়াইফ আসমাকে বলে, এই কেসটি দেখতে সহজ মনে হলেও এর ভিতরে কেন জানি মনে হচ্ছে লুকিয়ে আছে খুব জটিল কোনো রহস্য। পরের দিন সকালে রিফাত রূপার কাছে জিজ্ঞেস করে, তুমি নাকি রোহানের কাছ থেকে নতুন একটা ফ্ল্যাট কিনেছো? রূপা বলে, হ্যাঁ কিনেছি। তো তোমাকে কে বললো? রিফাত তখন বলে, আমি সবই জানি। তুমি তোমার নতুন বয়ফ্রেন্ডের সাথে প্রাইভেট সময় কাটানোর জন্য এই ফ্ল্যাটটি আমার কাছ থেকে লুকিয়ে কিনেছো। সে আরো অনেক নোংরা এলিগেশনস রূপাকে থ্রু করতে থাকে। এসব কথা শুনে রূপা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তাদের মধ্যে প্রচুর ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রূপা রিফাতকে ঘরের মধ্যে তালা মেরে রেখে বাইরে চলে যায়। এদিকে দেখা যায় রূপার ভাই নিজেই ফল কাটা ছুরি দিয়ে তার হাত কেটে ফেলে। অর্কর এরকম অস্বাভাবিক আচরণ করার কারণটা কি হতে পারে, এর উত্তর আমরা একদম শেষে জানতে পারবো। আর এদিকে রূপা বাড়ির থেকে বেরিয়ে সোজা নাইট ক্লাবে চলে যায় ফুর্তি করার জন্য। অনেকক্ষণ নাচানাচি করার পর রূপা তার নতুন ফ্ল্যাটে ঘুমানোর জন্য চলে যায়। ওই সময় রোহানও তার পিছন পিছন তার ফ্ল্যাটে চলে আসে। রূপাকে একা পেয়ে রোহান তখন তাকে কাছে পাওয়ার চেষ্টা করে, কিন্তু রোহানের দিকে যখন রূপা তাকায় তার চোখে মুখে একটা অদ্ভুত রকমের হিংস্রতা জ্বলজ্বল করতে দেখা যায়। রিফাত তখন রূপার কেনা নতুন ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল। একটি সাপ অস্বাভাবিকভাবে রিফাতের সামনে দিয়ে চলে যায়। রূপা ফ্ল্যাট থেকে বেরিয়ে রিফাতকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। রিফাতের তখন আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে প্রচন্ড রাগে ফ্ল্যাটের ভিতর কে আছে তাকে মারার জন্য দৌড়ে যায়। রিফাত যখন রূপার ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে লিফট দ্বারা করায়, সে লিফটের ভিতরে রোহানের ক্ষত বিক্ষত লাশ দেখতে পায়। রোহানের এইরকম অস্বাভাবিক মৃত্যু দেখে রিফাত খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে পুলিশকে ফোন করে। সেই সাথে আরেফিন সাহেবকে ফোন দিয়েও দ্রুত থানায় আসতে বলে। আরেফিন সাহেব তখন রিফাতকে জিজ্ঞাসা করে কি হয়েছিল, কিভাবে রোহান মারা গেল। তখন রিফাত আরেফিন সাহেবকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে আরেফিন সাহেব বলে, এই মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এই মৃত্যুর পিছে রয়েছে জটিল কোনো রহস্য। যদি আপনি রোহানকে না মেরে থাকেন তাহলে রোহানকে মেরেছে তৃতীয় কোনো ব্যক্তি। আমি আমার 24 বছরের অভিজ্ঞতা থেকে এটা হলফ করে বলতে পারি যে রূপার প্রেমিক রোহান নয়, বরং তৃতীয় কোনো ব্যক্তি যে কিনা রোহানকে মেরেছে। এখন আমাদের একটাই কাজ, এই মিস্ট্রি ম্যানকে খুঁজে বের করতে হবে। এরপর থেকে আরেফিন সাহেব রূপাকে ফলো করতে থাকে। এরপর একদিন আরেফিন সাহেব দেখতে পায় রূপা একটি আবাসিক হোটেলে আসে রুম বুক করার জন্য। রুমের চাবি নিয়ে রূপা লিফটে উঠলে আরেফিন সাহেব তার পিছন পিছন তাকে ফলো করতে করতে যায়। এরপর রূপাকে ফলো করে 7 নম্বর ফ্লোরে আসলে সে দেখতে পায় রূপা 705 নম্বর রুমটি বুক করেছে। এরপর সে হোটেল বয়দের সাথে কথা বলে 704 নম্বর রুম অর্থাৎ রূপার পাশের রুমটি বুক করে। আরেফিন সাহেব দেয়ালে কান পেতে রূপা এবং তার বয়ফ্রেন্ডের কথোপকথন শোনার চেষ্টা করে। সে দেয়ালে কান পাতলে তার পাশের রুম থেকে কিছু বাজে নয়েজ আসতে থাকে।
সেটা শুনে সে ধারণা করে রূপা হয়তোবা তার বয়ফ্রেন্ডের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আরেফিন তখন অপেক্ষা করতে থাকে কখন রূপা এবং তার বয়ফ্রেন্ড রুম থেকে বেরোবে এবং সে ছবি তুলবে। অপেক্ষা করতে করতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। আচমকাই তার ঘুম ভেঙে যায় এবং সে বাইরে গিয়ে দেখে রূপা এবং তার বয়ফ্রেন্ড তার ওঠার আগেই চলে গেছে। এরপর আরেফিন বাসায় এসে তার ওয়াইফের সাথে আজকের দিনে সমস্ত ঘটনা শেয়ার করতে থাকে। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে রোহানকে যে মারলো তাকে কি পুলিশ এখনো খুঁজে বের করতে পেরেছে? আরেফিন তখন তার ওয়াইফকে জানায় কোনো ধরনের শক্ত কোনো এভিডেন্স না থাকার কারণে পুলিশ এখনো পর্যন্ত খুনিকে ধরতে পারেনি। এরপর ফ্ল্যাশব্যাকে 2008 সালের ঘটনা দেখানো হয়। ওই দিন মরা কাকগুলো দেখার পরে ওখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বাইরে প্রচুর বৃষ্টি হওয়াতে রূপা এবং তার বান্ধবী একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন সেখানে রূপা একটি কালো রঙের ছাগল দেখতে পায় যে অস্বাভাবিকভাবে রূপার দিকে তাকিয়েছিল, যেটি ছিল একটি অশুভ আত্মার ইঙ্গিত। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। রূপা রাত করে বাড়ি ফিরার কারণে রিফাত প্রচন্ড রাগারাগি করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে? রূপা বলে সে তার ফ্রেন্ডদের সাথে ছিল। রিফাত তার কথা বিশ্বাস করে না, কারণ সে তার সব ফ্রেন্ডদেরকে চিনে, তাদের কাছে খবর নিয়ে জেনেছে রূপা তাদের সাথে ছিল না। তখন রূপা বলে আমি আমার নতুন ফ্রেন্ডদের সাথে ছিলাম। কে সেই ফ্রেন্ড সেটা জানতে চাইলে রূপা সেই বিষয়টি এড়িয়ে যায়। তখন রূপা বলে আজ থেকে 3 মাস আগে তুমি তোমার অফিসের বিজনেস ট্যুরে মালয়েশিয়া গিয়েছিলে। সেখানে গিয়ে তুমি তোমার অফিস কলিগ ডালিয়ার সাথে একই রুমে একই বিছানা শেয়ার করেছিলে। সেদিন তুমি ডালিয়ার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিলে। তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাতে পারো তাহলে আমি কেন অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে পারবো না? রূপার মুখ থেকে অনাকাঙ্ক্ষিত গোপন সত্য কথাটি শোনার পর রিফাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই ঘটনাটা রিফাত এবং ডালিয়া ছাড়া অন্য কারো জানার কোনো কথা না। রিফাত তখন রূপার কাছে অনেকভাবে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু রূপা কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে যায়। এরপর রিফাত এসে ডালিয়ার সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে দেয় এবং বলে তুই কোন সাহসে সেদিনকার রাতের কথা রূপার কাছে বলতে গিয়েছিস? ডালিয়া এই কথাটি শুনে অবাক হয়ে যায়, আর সে জানায় সে সেদিনকার রাতের কোনো কথাই রূপাকে বলেনি। রিফাত তারপরও ডালিয়ার কথা বিশ্বাস না করে তার সাথে প্রচণ্ড পরিমাণে রাগারাগি করতে থাকে। প্রচণ্ড পরিমাণে বিস্মিত হয়ে তখন তারা ভাবতে থাকে তাহলে রূপা কথাটি কি করে জানতে পারলো। এর পরের সিনে দেখানো হয় রূপার মা তার ছোট ছেলে অর্ককে নিয়ে তাদের পুরানো কিছু অ্যালবাম ঘাটছে। রূপার মা রূপার ছোটবেলায় কিছু ছবি দেখিয়ে অর্ককে বলে দেখো বাবা তোমার রূপা আপু ছোটবেলায় কেমন দেখতে ছিল। তখন হঠাৎ করে অর্ক বলে ওঠে রূপা আমার আপু না, রূপা আমার আম্মু, রূপা আম্মু। এই কথাটি শুনে রূপার মা চেহারা যেন ফ্যাকাশে হয়ে যায়। সে বারবার অর্ককে বোঝানোর চেষ্টা করছে রূপা তার আপু, সে তার আম্মু, কিন্তু অর্ক তাকে বলে আমি সবই জানি। এই ঘটনাটির বিস্তারিত জানানোর জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে 2008 সালে নিয়ে যাওয়া হয়। ওই দিন বৃষ্টির সময় রূপা এবং তার বান্ধবী যে পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার কিছুদিন পরে রূপা বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। কে এই সন্তানের বাবা এটা জানার জন্য তার পরিবার তাকে অনেক টর্চার করলেও রূপা কোনো উত্তর দিতে পারে না, তার কিছুই মনে নেই। তার ঠিক 10 মাস পরে অর্থাৎ 2009 সালে রূপা অর্কের জন্ম দেয়। এই ঘটনাটি ঘটে রিফাতের সাথে রূপার বিয়ের আরও 5 বছর আগে, অর্থাৎ অবিবাহিত অবস্থায় রূপার অর্কর জন্ম দেয়। রূপার বাবা মা রূপাকে অনেক ভুল বুঝতে থাকে এবং তারা সমাজে কি করে মুখ দেখাবে এই কথা চিন্তা করে রূপার মা অর্ককে তার কোলে তুলে নেয়। রূপার মা বলে আমি সবার ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি, অর্ক এখন থেকে তোর ভাই, তোর সন্তান নয়। কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে সেদিন কি ঘটেছিল সেটা আমরা সামনেই জানতে পারবো। পরদিন সকালে ডালিয়া রূপাকে তার সাথে দেখা করার জন্য ডাকে, আর এদিকে আরেফিন সাহেব তার স্ত্রী আসমাকে নিয়ে তদন্তের স্বার্থে ডালিয়ার পিছু পিছু সেই রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়। কিছুক্ষণ পর রূপা সেই রেস্টুরেন্টে ডালিয়ার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন রেখেছো? ডালিয়া তখন বলে তুমি রিফাতকে কেন মিথ্যা বলেছো, আমি তো তোমাকে কিছুই বলিনি। রূপা তখন ডালিয়াকে বলে আমি রিফাতকে যা ইচ্ছা তাই বলবো, তাতে তোর কি? এটা বলেই রূপা ডালিয়ার গায়ে পানি ঢেলে দেয়। এক পর্যায়ে তারা একজন আরেকজনের সাথে মারামারি শুরু করে দেয়। তখন হোটেলের স্টাফরা এসে রূপা এবং ডালিয়াকে দুজনকে দুই দিকে সরিয়ে দেয়। আর এই সমস্ত ঘটনাটি আরেফিন সাহেব এবং তার ওয়াইফ পাশের টেবিলে বসে দেখছিল। ঝগড়া শেষ করে রূপা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। পরের দিন সকালে অ্যাক্সিডেন্ট হওয়া একটি গাড়ি খুঁজে পাওয়া যায়, যে গাড়ি থেকে নগ্ন অবস্থায় পুলিশ ডালিয়ার লাশ উদ্ধার করে। এবারের মৃত্যুর রহস্যটাও যেন পুলিশ কোনোভাবেই খুঁজে বের করতে পারছে না। রোহানের মৃত্যুর পর ডালিয়ার এরকম অস্বাভাবিক মৃত্যু কে বা কারা ঘটিয়েছে তার কোনো হদিস খুঁজে বের করতে পারছে না কেউ। আরেফিন ধারণা করে রূপাকে অপমান করার কারণে হয়তোবা রূপার বয়ফ্রেন্ড ডালিয়াকে এই নৃশংসভাবে হত্যা করে। কিন্তু এই রূপার বয়ফ্রেন্ডটা যে কে এই রহস্যের কোনো উত্তর তাদের কাছে জানা নেই।
পরের দিন সকালে রূপা অর্কর সাথে দেখা করার জন্য যায়। তখন রূপার মা রূপাকে জানায় অর্ক কিভাবে যেন সব সত্যটা জেনে গিয়েছে। কথা শোনার পর রূপা বলে, একদিন না একদিন সত্যটা তো জানতোই, এখন থেকে অর্ক আমার সাথে থাকবে, আমার নতুন ফ্ল্যাটে। তখন সে অর্ককে বলে, এখন থেকে তুমি আমার সাথে থাকবা, দেখবা আমরা একসাথে অনেক মজা করব। কিন্তু অর্ক কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর রূপা তার সাইন করা ডিভোর্স লেটারটি রিফাতকে পাঠিয়ে দিয়ে রিফাতের বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে আসে তার নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। রিফাত তখন প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে, কারণ সে প্রচণ্ড পরিমাণে রূপাকে ভালোবাসে। সে কখনোই চায়নি রূপা তাকে ছেড়ে চলে যাক। সে সারাটা জীবন রূপার সাথে শুধু কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। কষ্ট সহ্য করতে না পেরে সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আরিফিন সাহেব রিফাতকে ফোন দিয়ে বলে, রূপা আজকেও একটি আবাসিক হোটেলের 7 তলায় রুম বুকিং করেছে। আমি আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আপনি দ্রুত এখানে চলে আসুন। হয়তো আজকে আমরা রূপার সেই প্রেমিককে খুঁজে বের করতে পারবো। কিন্তু অতিরিক্ত মদ্যপান ও স্টোরের জাতীয় জিনিস গ্রহণ করার কারণে রিফাত সেই হোটেলে যেতে ব্যর্থ হয় এবং সে অচেতন অবস্থায় তার ঘরেই পড়ে থাকে। আর ওইদিকে আরিফিন সাহেব রিফাতের জন্য অপেক্ষা করছিল। ছাদে উঠে আরিফিন সাহেব সিগারেট ধরানোর জন্য একটি লোকের কাছে লাইটার চায় এবং লোকটি তার লাইটারটি দেয়। ঠিক ওই মুহূর্তে সিন শিফট হয়ে সকালে চলে আসে। গতকাল রাতে হোটেলের ছাদেই আরিফিন সাহেব মারা গিয়েছে, কিন্তু কে বা কারা তাকে মারল সেটা এখনো জানা যায়নি। গত 2টি খুনের মতো এর রহস্য পুলিশ খুঁজে বের করতে পারল না। আরিফিনের স্ত্রী তার স্বামীকে শেষবারের মতো গোসল করিয়ে দেওয়ানোর সময় তার স্বামীর বুকের মধ্যে উল্টো ইউ আকৃতির কিছু একটা লেখা দেখতে পায়। এর পরের সিনে দেখানো হয় আরিফিন সাহেবের ওয়াইফ রিফাতের সাথে দেখা করার জন্য যায়। তখন আসমা বলে, আপনাদের এই কেসটা নিয়ে পরপর 3 জন খুব রহস্যজনকভাবে মারা গেল। আপনার কি মনে হচ্ছে না ব্যাপারটা একটু অস্বাভাবিক? আর রূপার এই বয়ফ্রেন্ডটাই বা কে, যাকে নিয়ে এত রহস্য? তখন রিফাত এক কষ্টের হাসি হাসতে হাসতে বলে, সেটা জানতে পারলে আমি একটু শান্তিতে মরতে পারতাম। আর এদিকে রূপা তার মায়ের বাসায় আসে এবং অর্কের সব জামাকাপড় গুছিয়ে অর্ককে বলে, চলো আমরা আজকে থেকে নতুন বাসায় থাকবো আর আমরা সেখানে অনেক মজা করব। তখন অর্ক বলে, আমি তোমার সাথে যাব না, কারণ আব্বু পচা, আব্বু ভালো না, আর তুমিও আব্বুর সাথে যেও না। একথা শুনে রূপা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং পিছন থেকে এক হাত দিয়ে অর্কর মুখ আর এক হাত দিয়ে অর্কর গলা চেপে ধরে, যার কারণে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে করতে অর্ক সেখানেই মারা যায়। এখানে রূপাকে দেখে মনে হচ্ছে সে ইচ্ছে করে অর্ককে মারছে না, কেউ জোর করে তাকে দিয়ে অর্ককে মারাচ্ছে। কে সেই লোক? সে কি কোনো মানুষ নাকি কোনো অশুভ শক্তি? সেটা আমরা একটু পরে জানতে পারবো। আর এদিকে দেখা যায় আসমা তার হাজব্যান্ড আরিফিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য রোহান, ডালিয়া এবং আরিফিনের মৃত্যুর পর সকল ময়নাতদন্তের রিপোর্ট এবং সকল ছবি নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে। সকল এভিডেন্স ইনভেস্টিগেশনের এক পর্যায়ে আসমা দেখতে পায় মৃত্যুর পর হত্যাকারী প্রতিটি লাশের বুকের উপরে উল্টো করে ইউ আকৃতির একটা চিহ্ন এঁকে দিয়েছে। কি কারণে হত্যাকারী প্রতিটি লাশের বুকের উপরে উল্টো করে ইউ এঁকেছে এটা জানার জন্য আসমা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করে। পরের দিন সন্ধ্যায় হঠাৎ করে রূপা রিফাতের নাম্বারে ফোন দিয়ে বলে, রিফাত, তুমি কেন আমাকে এত দ্রুত ডিভোর্স দিয়েছো? আমি তোমার সাথে থাকতে চাই, আমি ওর সাথে যেতে চাই না, তুমি আমাকে বাঁচাও রিফাত, ও না হলে আমাকে জোর করে ওর সাথে নিয়ে যাবে। তখন রিফাত বলে, কে তোমাকে নিয়ে যেতে চায়? কার এত বড় সাহস? আমি থাকতে তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, তুমি শুধু নামটা বলো ওর। তখন রূপা রিফাতকে একটি জায়গার লোকেশন পাঠায়। রিফাত গাড়ি নিয়ে তখনই সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে আসমা রোহান, ডালিয়া এবং আরিফিনের মৃত্যুর রহস্য তদন্ত করে বের করতে সক্ষম হয়। এই হত্যাগুলোর পিছনে সত্যিকারের সেই ভয়ঙ্কর রহস্য জানানোর জন্য আসমা বারবার করে রিফাতকে ফোন দিতে থাকে। বারবার ফোন করেও আসমা রিফাতকে রিচ করতে না পারায় আসমা তখন রিফাতকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সেখানে আসমা বলে, আমি রিসার্চ করতে গিয়ে পেয়েছি তুরস্কে আরারাত নামে একটি রহস্যময় পর্বত রয়েছে, যেখানে খারাপ জিনরা বেশ কয়েকবার মানুষকে হত্যা করে তাদের বুকের উপরে উল্টো করে ইউ আকৃতির একটা চিহ্ন এঁকে দিত। তারপর সে খারাপ জিনগুলো সেই মৃত মানুষদেরকে তার সঙ্গে করে তাদের জগতে নিয়ে যেত। আর এজন্যই ভালো জিনরা মানুষ হত্যাকারী খারাপ জিনদেরকে তাদের দল থেকে বের করে দেয়, যার কারণে খারাপ জিনরা ইবলিশের পূজারী হয়ে মানুষকে নানানভাবে বিব্রত করে এবং তারা পৃথিবীতে এসে মানুষকে নানানভাবে চেষ্টা করে ইবলিশ শয়তানের বশীভূত করে তার পূজারী বানাতে। আর তোমরা এখন রূপার যে মিস্ট্রিম্যানের খোঁজ করছো, সে আসলে কোনো মানুষ না, সে আসলে আরারাত পর্বত থেকে নেমে আসা কোনো খারাপ জিন, যে কিনা রূপাকে সম্মোহিত করিয়ে এসব কিছু করিয়েছে।
আর এখন হয়তো সে খারাপ জিনটা রূপাকে তার সঙ্গে করে তার জগতে নিয়ে যেতে চাচ্ছে। আসমা রিফাতের মোবাইলে বারবার ফোন দেওয়ার কারণে রিফাতের মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, যার কারণে সে আসমার দেওয়া ভয়েস মেসেজটি শুনতে পারে না। এরপর সন্ধ্যা নেমে আসলে রিফাত রূপার দেওয়া সে কাঙ্ক্ষিত ঠিকানায় এসে পৌঁছায়। সেখানে নির্জন একটি ঘরে সে কালো রঙের একটি বিড়াল দেখতে পায়। পাশে সম্মোহিত অবস্থায় মাটিতে পড়েছিল রূপা। সেই সময় কালো রঙের সেই বিড়ালটি ইবলিশ শয়তানের অনুসারী জিন সেজে পেছন দিক থেকে রিফাতের ঘাড়ে হাত দেয়। এরপর একের পর এক রূপ পাল্টাতে থাকে। রিফাত এরকম অদ্ভুত দৃশ্য দেখে তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর জিনটি তাকে সম্মোহন করে ফেলে। তারপর জিনটি বলে, রূপা যেহেতু তোমাকে ভালোবাসে তাই আসল সত্যিটা তোমার জানা দরকার। আমি ইবলিশের অনুসারী খারাপ জিন। আমি এই পৃথিবীতে যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারি। গ্রামে আমি একদিন রূপাকে দেখে তার প্রেমে পড়ে যাই। তাকে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে সেখানে তাকে বেহুশ করে তার সাথে শারীরিক সম্পর্ক করি। রূপা যাতে কোনোভাবে আমাকে ভুলে যেতে না পারে সেজন্য আমি আমার সত্তাকে রূপার মধ্যে প্রবেশ করাই এবং আমার সন্তানের জন্ম হয়। এই অপরাধের শাস্তিস্বরূপ আমাকে ভালো জিনরা আরারাত পর্বত থেকে বের করে দেয়। এরপর খারাপ জিনদের সাহায্য পেতে অর্থাৎ ইবলিশের অনুসারী হয়ে শক্তি পেতে পেতে আমার অনেক দেরি হয়ে যায়। ততদিনে রূপা তোমার সাথে বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। যারা এই বিয়ে নামক পবিত্র বন্ধনের পবিত্রতা রক্ষা করে আমরা তাদেরকে কোনোভাবেই দখলে আনতে পারি না। কিন্তু 3 মাস আগে যখন তুমি ডালিয়ার সাথে শারীরিক সম্পর্কে জড়াও তখন পরকীয়া করার কারণে তোমার বিয়ে নামক পবিত্র বন্ধনের পবিত্রতা নষ্ট হয়ে যায় এবং এরপরই আমি রূপাকে বশ করতে সক্ষম হই। রোহান রূপার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, তাই আমি তাকে মেরে দিয়েছি। ডালিয়া রূপাকে অপমান করে এবং তার হাতের জামা টেনে ছিঁড়ে ফেলে। এজন্য তার প্রতিশোধ নিতে আমি তাকে নগ্ন করে খুন করেছি। আর আরেফিন দিন রাত রূপাকে ফলো করত আর আমাদেরকে বিরক্ত করত, এজন্য আরেফিনকেও মেরে ফেলেছি। আমার ছেলে প্রতিবন্ধী হওয়ায় আমি তাকে কোনোভাবেই বশ করতে পারছিলাম না। আমি তাকে আমার করে নেওয়ার চেষ্টা করলেও সে কোনোভাবে আমাকে মেনে নিতে পারছিল না, যার কারণে কোনো উপায় না পেয়ে আমি রূপার হাত দিয়ে আমার নিজের সন্তানকে হত্যা করি। কিন্তু তুমি রূপার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ায় আমি অনেক চেষ্টা করেও তোমাকে মারতে পারিনি। এখন তুমি আর সেই পবিত্র বন্ধনে আবদ্ধ নেই, কারণ তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছ। তাই এখন তোমার সময় শেষ। এই কথা বলে জিনটি রিফাতকে হত্যা করে ফেলে এবং সে রূপাকে নিয়ে তার জগতে চলে যায়। ইবলিশ শয়তান এবং তার অনুসারীরা যেহেতু চির জাহান্নামী, তাই এই খারাপ জিনটি রূপাকে নিয়ে জাহান্নামে ফেলে দেয়। শেষ দৃশ্যে আমরা রূপাকে একটি রক্তের সমুদ্রে ভাসতে দেখি, যেখানে সে চিৎকার করছে এবং ছটফট করছে, যেখানে তাকে চিরজীবন থাকতে হবে। আর এই সিরিজটির শেষে দ্য সাইলেন্সের ইবলিশ শয়তানের মেইন এজেন্ট শিবলিকে দেখানো হয়। আর এই ইবলিশ শয়তানকে দেখানোর মাধ্যমেই আরারাত ওয়েব সিরিজটি শেষ করা হয়। এই আরারাত ওয়েব সিরিজটির মাধ্যমে আমাদেরকে অনেকগুলো শিক্ষণীয় মেসেজ দেওয়া হয়েছে। প্রথমত, যারা পরকীয়া করে তাদের স্থান হবে জাহান্নাম, কারণ পরকীয়াকারীকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং তার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আর আল্লাহ তাআলা যাদেরকে অপছন্দ করেন, ইবলিশ শয়তান তাদেরকেই খুব বেশি পছন্দ করে। আর এজন্যই ইবলিশ শয়তান মানুষকে নানানভাবে প্ররোচিত করে তাদেরকে দিয়ে পরকীয়া সৃষ্টি করায়। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার পথে নিজেদেরকে হেফাজত করা এবং পরকীয়ার মতো এই অভিশপ্ত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা। তো আজকে এ পর্যন্তই। এই সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসবো নতুন অথবা পুরাতন অসাধারণ কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৃষ্টি রহস্যের সাথেই থাকুন। আর এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।